কি নাম তোমার? মিতু নাম, মিতু। কত করে কেজি? আচ্ছা। হুম। তো দেখেন, এটা হচ্ছে চাঁদের হাট, মানে আমি হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবো শ্যাংপু। খুব সুন্দর জায়গা দেখাই, এইরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন না, সেই 90 দশকের গ্রামীণ দৃশ্য। আবার আমরা এই জায়গায় ঘুরে এসে আসি, এই যে মানুষের ঘরে আছি। চাচা কি করে? ওই যে মাছ টাছ মারাই। যে যেখান থেকে ভিডিওতে দেখতেছেন, এই কলার মোচার সেই স্বাদ, বিশেষ করে হচ্ছে শুটকি মাছ দিয়ে যদি রান্না করে। কি আছে বেড়া দিলে মনে করেন যে ওই উড়ি খায়া ফেলায় বছরে বছরে। আর টিনের বাড়িও তো দিতে পারেন। টিনের বেড়া দিলে ওই যে খামটার খায়া ফেলায়। ঠিক এই যে এরকম সিমসাম সুন্দর ঘর। তো চাচাকে খালি কৃষি আবাদি করেন। হ্যাঁ, বাস। ওয়েলকাম শ্যামপুর। আজকে আপনাদেরকে দেখাবো শ্যামপুরের লাল দিঘির পার, কি ইতিহাস আছে সব কিছুই আজকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে সুন্দর একটা বাড়ি দেখেন, তো বিস্তীর্ণ ফসলের মাঝখানে বাড়ি, আর আমার এক মামা এখানে কাজ করতেছে, আপনাদেরকে দেখাই। মামা কি কাজ করেন? এটা কি পটলের জাঙি না কিসের? পটল না? তো দেখেন আমার মামা এই যে শুক্রবারও কিভাবে কাজ করতেছে। সুন্দর একটা ঘর, আর এই পাশে ওনার পটলের আবাদ করছে, এখন মনে হয় ঘাস জন্মাইছে, এই কারণে ঘাসগুলা তুলে দিচ্ছে। আর এইটা কি করতেছেন মামা? এই যে এটা এটা যে কাপ করতেছি, পানি যখন পড়লে গোড়া না ওঠে গাছের। আচ্ছা, পটল কি বেশি পানি সহ্য করতে পারে না নাকি? না, তো দেখেন এই যে এইভাবে তাড়াতাড়ি নামবে পারবে। মানে আরো জাঙ্গি আমার উঁচু হয়ে গেছে, তো আরো নিচে করে দেওয়া লাগতো। হ্যাঁ, সমস্যা নাই, অতে উঠবো। আচ্ছা আচ্ছা, ওই ডাল তুলি দেওয়া লাগবে। এই যে বর্ষা আসে এগুলো কি পানি জমে? না হলে পানি জমে না, পানি নামি যায়। মামা ওই যে লাল দিঘির ইতিহাস কিছু জানেন? যে কেমনে পুকুরটা আসলো এত বড়? এটা পুকুর আমরা এলে কভার পাবার নেই। বাপ দাদার কাছে গল্প শোনেন নাই? শুনছি কিভাবে আসছে? এটা বলে কোন এক জমিদার আসলো খিতিস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। মানে এই গোপালপুরে আনে খিতিস। আচ্ছা আর কি নাম জানো? আচ্ছা, মানে ওরা দুই ভাই না কয় ভাই ছিল, ওনারাই তৈরি করছে। ওনারা ছিল আমার আম বলে। এখন যে এটা যে কিভাবে, যেটা তো আমরা হলে করবো বলে। আপনার বাসা তো এখানেই? আদের বাসা বসন্তপুর। বসন্তপুর, আচ্ছা আচ্ছা। ওইখান থেকে এসে কাজ এখানে ইয়ে করে? না, বাড়ি থেকে আসি এখানে কাছে, এখান তো আরো দূর আছে। হ্যাঁ, এদিকে জমি আছে আমার। এইদিকে জমির দাম কেমন মামা? একটু কম আছে, কত তাও? 50, 60, শতক? 70। মানে পেলে জমি হলে দাম আছে, আর মানে জায়গা বুঝি? জায়গা বুঝি। এই যে যেমন এলে আমাদের মনে করো 50-60 হাজার চলবে, আর বললে বলা হবে না। এগুলো বাড়ি করা যাবে না? যাবে। যাবে না। তো বন্ধুরা দেখুন, লালদিঘি আসতে এইরকম একটা সুন্দর একটা ট্রেনের রাস্তা, লাল রঙের, আর এই পাশে সবুজ প্রকৃতির মাঝখানে ঠিক এরকম একটা লাল রঙের রাস্তা। আমরা কিন্তু এই যে ট্রেনের লোহার রাস্তা দিয়ে কিন্তু এখন যাচ্ছি। নিচে কিন্তু হচ্ছে নদী টাইপের একটা খাল আর কি, খালের উপরে ঠিক এরকম, আর পাশেই ঠিক এই যে এরকম। আমরা কিন্তু অলরেডি চলে আসছি লালদিঘির পার। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু লাল দিঘির পাড়ে চলে আসছি, মানে সামনেই কিন্তু হচ্ছে লাল দিঘির পাড়। আর আসতেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। পিছনে একটা ছেলে একটা মেয়ে আমাদেরকে দেখে চলে গেল, কিন্তু ক্যামেরা দেখে এখানে বৈশা নিরিবিলিতে কী যে করতেছিল আল্লাহ জানে। আমরা জানি না ভাই কী করতেছিল, তারা করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনাদেরকে লাল দিঘির পাড়টা দেখাই। প্রেম করতে আসছিল মনে হয়। তো বন্ধুরা, এটাই কিন্তু হলো রিয়েল অ্যাডভেঞ্চার, এটাই কিন্তু রিয়েল অ্যাডভেঞ্চার, সত্যিকার অ্যাডভেঞ্চার। ঘরে বসে না থেকে ঠিক এইভাবে সবুজ প্রকৃতির মাঝে বেড়াবেন, আমাদের দেশকে নতুনভাবে এক্সপ্লোর করবেন ভাই। এটা হলো শ্যামপুর গ্রাম। এই শ্যামপুরের সবুজ প্রকৃতি আপনাদেরকে দেখাচ্ছি, সেই পাশাপাশি আপনাদেরকে দেখাবো লাল দিঘির পার। এটাই হলো শ্যামপুরের সৌন্দর্য। দেখুন, ওয়েলকাম শ্যামপুর। আজকে শ্যামপুরের গ্রামটা, প্রকৃতি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপরে লাল দিঘির পাড়টা আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর ভাই আমাদের এই দেশ, যেদিকে চোখ যায় শুধু সবুজ প্রকৃতি। সো বন্ধুরা, ওয়েলকাম লাল দিঘি। আজকে কিন্তু আপনাদেরকে লাল দিঘিটা পুরোটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতেই পারতেছি এখানে খুব সুন্দর একটা গাছ, একদম
ভয়ঙ্করও লাগতেছে অবশ্য। দেখেন উঁচু একটা ঢিবি আর একদম সবুজ প্রকৃতি শুধু, আর কিছুই নাই। আর ঠিক এই পাশ দিয়ে যদি আমরা যাই, এই পাশ দিয়ে এই যে পুরোটাই লাল দিঘি, এটাই হচ্ছে লাল দিঘি। মানুষ এখানে বেসন গাড়ছে। আর মাটির বাড়ি ভাই, এই যুগেও এইভাবে মাটির বাড়ি থাকে, সেটা আমি একবারে অবাক হয়ে যাই এই জায়গাটাতে। আপনাদেরকে যখন এর আগের বার নিয়ে আসছিলাম এই জায়গাটাতে, আপনাদেরকে কিন্তু পুরোটাই ঘুরে দেখায় না। তো দেখেন কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, আর মাটির ঘরগুলো ঠিক এই রকম। আমরা পুরো লাল দিঘিটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর এই যে ছোট্ট একটা সোনামণি বাইর হয়েছে। তোমাদের বাসা এটাই? ওদের বাসা এটাই। দেখেন এখানকার লাল দিঘির নাম হয়েছে এই লাল মাটির কারণে। এখানে যেখানেই ঘুরবেন আপনারা শুধু লাল মাটি আর লাল মাটি, এই কারণেই কিন্তু এই জায়গাটার নাম লাল দিঘি। তো আমরা কিন্তু স্থানীয় মানুষজনের কাছে শুনছিলাম, ওনারা বলে যে এই লাল দিঘিটা এক রাতেই তৈরি হয়েছে। আবার অনেকেই বলে যে গোপালপুরের যে জমিদার ছিল, সেই গোপালপুরের জমিদার নাকি এই পুকুরটা খনন করছে। তো ইতিহাস যাই থাকুক, আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো পুরো লাল দিঘিটা। তো এটাই দেখেন, তার চারপাশে এই যে এইরকম ওনারা গরু টরু পোষে, ছাগল গরু পোষে। সামনে কুকুর, ভয় লাগতেছে, এই সাইড দিয়ে চলে যাই। আর এই যে লাল দিঘি, সুবিশাল লাল দিঘি, দেখেন কি বিশাল দিঘি ভাই। আমার জন্মে আমি এত বড় দিঘি দেখি নাই এর আগে, কত বড় একটা দিঘি। আর ঠিক এইরকম মাটির ঘরগুলো, এইরকম মাটির ঘর যে চারদিকে এরকম মাটির ঘর, এবং এনারা নাকি অনেক আগে থেকে এখানে থাকেন। আমরা একটু ঘুরে আসবো। দেখেন পানিগুলো একদম, হ্যাঁ এই যে নীলসাগর ছিল, নীলফামারীর নীলসাগর, সেটাও নাকি অদ্ভুত একটা পুকুর। স্থানীয় অনেকেই বলছে যে নীলসাগরটাও নাকি এক রাতেই তৈরি হয়েছে। তো যে যাই বলুক, নীলসাগরের থেকে এটা কয়েক গুণ বড়। আর এই পাশে মানুষজন ঠিক এরকম করে থাকে, একদম গ্রামীণ একটা পরিবেশ। দেখেন গ্রামীণ একটা পরিবেশ, গরু ছাগল এনারা এইভাবেই লালন পালন করে এই জায়গাতে, পুকুরের উপরে ঠিক। আর এই যে সুবিশাল লাল দিঘি, তো স্থানীয় মানুষজন অনেকেই বলে যে এটা এক রাতেই তৈরি হয়েছে এই দিঘিটা। আবার অনেকেই বলে যে গোপালপুরের যে জমিদার ছিলেন, ওয়ালাইকুম আসসালাম, গোপালপুরের যে জমিদার ছিলেন তিনি নাকি এই দিঘিটা খনন করছে। তো যেই করুক যেভাবেই হোক, দিঘিটা একটা মানে বিস্ময়কর একটা দিঘি, এত বড় দিঘি। আর দিঘির চারপাশে যে মাটিগুলো উঁচু, এগুলো কিন্তু দিঘি খুঁড়ে খুঁড়েই কিন্তু এই এই জায়গাগুলোকে উঁচু বানানো হয়েছে। এবং অনেক মানুষ কিন্তু এইভাবে মাটির ঘরগুলোতে থাকে, এবং 30-40 বছর যাবত নাকি এনারা এইভাবে এখানে বসবাস করতেছেন। তো দেখেন এই যে গ্রামের বাড়ি ঘর মাটি, আজকে পুরো লাল দিঘিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এই যে কত বড় বিশাল এরিয়া, কিন্তু এটা কিন্তু বিশাল একটা এরিয়া। দেখেন আমার পিছনে দেখতেছেন আপনারা, কত বড় একটা এরিয়া। এই পুরো এরিয়াটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কারণ এর আগে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর কথা আমি বলছিলাম, তারই অংশ হিসেবে আজকে কিন্তু চলে আসছি। তো ভিডিওটা পুরোটাই দেখেন, দারুণ লাগবে ভাই লাল দিঘি। এই দেখেন উঁচু উঁচু মাটির ঘরগুলো দিঘির চারপাশে, কি সুন্দর। তো পারভেজ, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দারুণ, কত বড় একটা দিঘি ভাই, আমি অবাক হয়ে যাই, এত বড় দিঘি। তো এই যে এনারা, এগুলো সব কিন্তু হচ্ছে মাটির ঘর। যে পার ভেঙে ভেঙে গেছে, দেখেন পাড়টা যে ভাঙছে, মাটিগুলো কিন্তু লাল, এই কারণে লাল দিঘি। দেখেন লাল মাটি, লাল লাল মাটি সব। বিশাল এরিয়া, এত বড় ঘোড়া, অনেক বড় কথা। আচ্ছা চাচা, এই যে লাল দিঘিটা যে আছে, এটা কেমনে এই দিঘিটা আসছে আপনারা কিছু জানেন? জানেন না? না,
তো আপনারা যে যে অনেকে যে সবাই দেখি মাটির বাড়ি করছে এর কারণ কি, মানে যখন তখন ভাঙিয়ে দিতে পারে এই ভয়ে? ভাঙ্গা তো না, মাটির বাড়ি, এখানে মাটির এই যে উড়ি আছে, বেড়া দিলে মনে করেন যে ওই উড়ি খায়া ফেলায় বছরে বছরে। আর টিনের বাড়িও তো দিতে পারেন। টিনের বেড়া দিলে ওই যে খামটার খায়া ফেলায়, এ কারণে মাটির বাড়ি। এই মাটির বেড়া দিলে আর উড়ি ধরে না। এটা কিন্তু মসজিদ, হ্যাঁ, জি, মানে এই পুরো এলাকাটা নিয়ে একটাই একটা মসজিদ। মসজিদ। তো এই যে পুরো এলাকাটা নিয়ে এই যে একটাই মসজিদ, এবং এই মসজিদটা কিন্তু ইটের মসজিদ, ইট দিয়ে করছে। আর অনেকের কাছে শুনলাম ওনারা বলে যে এটা তো সরকারি জায়গা, হ্যাঁ, সরকারি। যখন তখন হচ্ছে যদি উঠায় দেয়, এই কারণে বাড়িঘর করে না অনেকে। করে না, হ্যাঁ। মনে করেন যদি সরকারের প্রয়োজন হয় উঠে দিতেই পারে। দিতেই পারে, হ্যাঁ। তো এনারা কিন্তু এই যে এইভাবেই গরু ছাগল পোষে ঠিক দিঘির উপরেই। লাল মাটির কারণে এই দিঘিটার নাম হচ্ছে লাল দিঘি। হ্যাঁ। যেখানেই ঘুরবেন শুধু লাল মাটি। আচ্ছা, আমরা একটু দেখাই চাচাদের এই যে বাড়ির উপরটা একটু দেখাই, মসজিদটাও দেখাই আপনাদের। দিঘির উপরে একটাই মসজিদ। হ্যাঁ। এই জায়গায় বিশাল একটা এরিয়া। আমার জীবনে আমি এত বড় পুকুর দেখিনি, এত বড় দিঘি। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম নীলফামারীর নীলসাগর, ওটাও কিন্তু এরকম, কিন্তু একদমই ছোট, এটার তুলনায় কিছুই না। ওনাদের ঘরগুলো ঠিক এই যে এরকম সিমসাম সুন্দর ঘর। তো চাচাকে খেলে কৃষি আবাদি করেন, হ্যাঁ, বা ছেলে পেলে আছে 4 জন ছেলে। সব বাইরে? হ্যাঁ। ও, ছোট 2টা বাড়িতে আছে, আর বাড়ি মেয়ে একটা বিয়ে দিছি, ছেলে বাইরে। ওই যে এনারা সুন্দর চীনা হাঁস পোষেন। আর এই পাশে গোল ঘর আছে, খেরের ঘর দিচ্ছেন, কি সুন্দর। এখনকার সময় কিন্তু এই ঘরগুলো দেখাই যায় না, মানে একদম বিলুপ্ত প্রায় ঘর। এটা কি বানাবেন কাকা? ওটা ওখানে ঘর হবে তো এই তো এই যে চাচা এরকম এখানেও একটা ঘর বানাবেন, দেখেন মাটি দিয়ে খুব সুন্দর করে রাখছে, কাঠ দিয়ে। বৃষ্টির কারণে ঢাকি রাখছে। আর এই যে এই পাশে একটাই মসজিদ, মসজিদটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে। এই দেখেন কি সুন্দর মসজিদ, একটাই ঘর এইরকম। আমাদের নামাজ পড়তেছে, এই যে চাচা এখানে উজু করতেছেন। তো লাল দিঘির উপরে এই যে একটাই মসজিদ, কিন্তু এরকম অবস্থায়। এই দেখেন ইটের মসজিদ, আর সবগুলোই কিন্তু হচ্ছে আপনার মাটির ঘর। এই দেখেন মাটির ঘর, সব মাটির ঘর। তো সবগুলো কিন্তু হচ্ছে আপনার এখানে মাটির ঘর, মানে কোনো ইটের কোনো ঘর পাবেন না। শুধু মসজিদটা ইটের করছে, কারণ এটা সবাই এখানে নামাজ টামাজ পড়ে, তো এই কারণে একটু পাকা পোক্ত করছে আর কি। আর সবগুলো কিন্তু হচ্ছে মাটির, এরকম মাটির ঘর। ওই যে মামারা দেখেন ওখানে টিনের কাজ করতেছেন, মানে মাটির ঘরের উপরে এইভাবে কাজ করতেছেন। মামাদের কি এখানে থাকেন না মামা অন্যখান থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপালপুর থেকে আছে। তো ওনারা কিন্তু গোপালপুর থেকে আসছে। তো গোপালপুরে নাকি জমিদার বাড়ি আছে, সেই জমিদারি নাকি এই দিঘিটা খনন করছে অনেকেই বলে। কিন্তু আবার অনেকেই বলে যে এক রাতেই এই দিঘিটা তৈরি হয়েছে। তো সেটা যাই হোক, তো এইভাবে মাটির ঘরেই ওনারা এখানে থাকেন, বসবাস করেন। আর এই যে ওইভাবে গরু ছাগল পোষে। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই পুরো দিঘিটা ঠিক এই রকম আর কি, দেখেন। তো ওনাদের মেইন ইনকাম সোর্স হচ্ছে বন্ধুরা কৃষিকাজ এবং গরু ছাগল পালন করা, ওনাদের মেইন আয়ের উৎস। যদি আমরা দেখি আপনাদেরকে দেখাই, সব জায়গায় কিন্তু গরু ছাগল। এই দেখেন গরু, এখানে একটা খুব সুন্দর দোকান, আর এই গরু পুষতেছে। দোকানটা আজকে বন্ধ। তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা খুব সুন্দর জায়গা দেখাই। এইরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন না, সেই 90 দশকের গ্রামীণ দৃশ্য। দেখেন এই যে মাটির বাড়ি, দেখেন একদম কিন্তু ছোট্ট একটু মাটির বাড়ি, উচ্চতা দেখেন কতটুক, মানে অল্প একটু উচ্চতা। এই যে মামারা এখানে থাকেন মাটির বাড়িতে। মামা এই যে টিনের ঘর ইটের ঘর এগুলো করেন না কেন? ইটের ঘর, হ্যাঁ? সরকারি জায়গা মামা। এই যে দেখছেন, তো অনেকের কাছে কিন্তু আমরা শুনলাম যে এটা হচ্ছে সরকারি জায়গা, এই কারণে অনেকের টাকা থাকা সত্ত্বেও কিন্তু এই মাটির ঘরগুলোতেই থাকেন। কারণ সরকার যদি কখন কি বলে না বলে, এই কারণে আর কি ওনারা পাকাপোক্তভাবে কোনো ঘর করে না। তো আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু অনেকেরই শুনলাম শহরে থাকে, পড়াশোনা করে, কেউ কেউ চাকরি বাকরি করে, ওইদিকেই থাকে। আর ওনারা কোনো রকম আর কি এইভাবে থাকেন। দেখেন এরকম দৃশ্য কিন্তু হচ্ছে বাংলাদেশের খুব কম আছে, আমিও তো অন্তত পক্ষে দেখি নাই। একটা পুকুরের উপর ঠিক এইরকম মাটির বাড়ি ঘর। আর এই যে মামিরা এখানে রান্না বান্না করতেছেন, যাই হোক।
এইভাবে ওনারা রান্নাবান্না করেন। তো মামিরা কত বছর থেকে আছেন এখানে? এখানে হ্যাঁ। যারা আগের থেকে আছে তারা মনে হয় 15-20-22 বছর 25 বছর 30 বছর এরকম। তো আপনারা এখানে আসছেন কত বছর হলো? আমার বিয়ে হয়েছে এখানে 20 বছর, আচ্ছা, আর আমার শাশু শ্বশুর আরো আগ থেকে আছে। আপনারা এই যে আমাদের ঘর এটাই, ওই যে এমনিতে কোনো সমস্যা হয় না তো থাকার? না, এমনিতে কোনো সমস্যা হয় না, কিন্তু সরকারিভাবে বাড়িঘরগুলো ভাঙিয়ে দিছিল, দিয়ে আমাদেরকে ওই পাশে একটা জায়গা দিছিল, ওইখানে আমরা থাকতে পারিনি, মানুষ অত্যাচার করছে। স্থানীয় মানুষ। পরে আবার আমরা এই জায়গায় ঘুরে আসি এই যে মানুষের ঘরে আছি, আর আমরা ঘর তুলবো মাটির ঘর। তো এটা কিন্তু হচ্ছে খুবই দুঃখজনক একটা বিষয়, মানে সরকারিভাবে যে জায়গাটা ওনাদেরকে দিছে, ওনাদেরকে নাকি ওই এলাকার মানুষজন অত্যাচার করছে বা সমস্যা করছিল আর কি, এই কারণে থাকতে পারে নাই। তো ওনারা আপাতত একটা অস্থায়ী ঘরে আছে মানুষের জায়গাতে, এটাই ওনাদের অস্থায়ী একটা ঘর। এইভাবে ওনারা আছে, যে কি সুন্দর চাষবাস করছে রুমের সামনে, আর এইভাবে রান্নাবান্না করে। এটা খুবই দুঃখজনক। যাই হোক, সরকারি যারাই থাকবেন, এনারা যেহেতু দীর্ঘদিন থেকে আছে, ওনাদেরকে ভালোভাবে একটা আবাসন তৈরি করে দিয়ে তারপরে আপনারা হচ্ছে এই জায়গাটা সংস্কার করবেন বা যাই করেন। না, আমরা একটু হচ্ছে ঘুরে ঘুরে দেখি, সমস্যা নেই। ওনারা এই যে পাশে এইভাবে রান্না বান্না করেন। আমার বাচ্চা কাচ্চা কয়জন? 4 জন। সব বাইরে থাকে নাকি? 2টা বাইরে তো, একটা মেয়ে বিয়ে দিয়েছে, আর ছোট বড় বেটাটা মাদ্রাসায় থাকে। মাদ্রাসা থাকে না? ওনারা এই যে এইভাবে আসছে, এইভাবে। রোজা নাই? রোজের বাচ্চারা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ রান্না করেন, সমস্যা নেই। তো এই যে পাশে আরেকটা কিন্তু ঘর দেখতে পারতেছি আমরা, লাল দিঘির উপরে। দেখেন এই যে আমরা, যাই হোক ভিতরে ঢুকলাম না। তো অস্থায়ীভাবে এখানে আপাতত আছেন, আর স্থায়ী ঘর কোথায় দিচ্ছেন? ওই পাশে দিতেছি, ও, উঠে দিছি। এমনিতেই কোনো ওই যে পোকামাকড়ের ভয় নেই তো নাকি? না না, এগুলো কিছু নাই। তো আপনাদেরকে যদি ঘুরে ঘুরে দেখাই, আমরা কিন্তু এখন কিন্তু শেষ কিনারায় প্রায় চলে আসছি, মানে এক দিকটা শেষ করছি, এই দিকটা শেষ করতে হবে, ওই দিকটা শেষ করতে হবে। তো আমরা কিন্তু পুরোটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো লাল দিঘির। মানে বিশাল একটা জায়গা, এত বড় দিঘি আমার জন্মে আমি দেখি নাই। এবং দিঘির উপরে মানুষজন ঠিক এইভাবে বসবাস করে, গরু ছাগল পোষে, সব কিছুই করে। তো সরকারের উচিত ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা, কারণ ওনারা এই জায়গাটা ভালো রাখছেন। দেখা যাচ্ছে এনারা যদি না থাকতো, জায়গাটা হয়তো বা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয়তো, মদ গাঞ্জা জুয়ার আসর বসতো। কিন্তু ওনারা থাকার কারণে কেউ সাহস পায় না তেমন একটা, কারণ স্থানীয় এনারা যারা আছেন প্রায় 30-40 বছর যাবৎ কিন্তু এনারা এখানে বসবাস করতেছেন, এবং গরু ছাগল সব কিছু কিন্তু লালন পালন করেন। যার ফলে সরকারি কিংবা বিভিন্ন এনজিও যেগুলো আছে, ওনাদের উচিত এনাদের এই জায়গাটা নিয়ে একটু কাজ করা। তো আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে মামা কিন্তু ওই পাশ, আপনার বাসাও এখানে? এখানে বাসা। তো ওনার বাসাও কিন্তু এখানে, ওনারা কৃষি চাষাবাদ করেন এই পাশে। আর হচ্ছে ওনাদের এখানে কোনো মেডিকেল নাই, মানে আশপাশে কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় তাহলে কোনো মেডিকেল সেন্টার নাই। কেউ হয়তো বা একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন, অথবা স্থানীয় মানুষজন মসজিদটা নির্মাণ করছেন। এই আমের গাছের যে আম টামগুলো হয়, এগুলো আপনারা খান না? হ্যাঁ খাই। আর এগুলো কি সরকারি গাছ নাকি? না, এগুলো কিনে নিয়েছি। কিনে নেয়, হ্যাঁ। মানে লিজ নেয় আর কি প্রতি বছর? ও। তো ওনারা হাসতেছে, শরম পায়, লজ্জা পায়, বুঝছেন, আর কিছু না। এই যে এইভাবে চাষবাস করে। তো আমি কোথাও এরকম দেখি নাই, একটা দিঘির উপরে এইভাবে মানুষজন বসবাস করেন। পাশাপাশি এই দেখেন পার কিন্তু ভেঙে গেছে, একদম লাল মাটি বাইরে হয়ে গেছে। তো এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে লাল দিঘি, মানে মাটিটাই লাল। এখন আমার জুতার অবস্থা খারাপ, এই একটা অবস্থা, এই জন্যে স্যান্ডেল পরে আসছি, জুতা পরে আসি নাই। এর আগের বারে যখন আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম তখন পুরোটাই ঘুরে দেখাই নাই, শুধু সামান্য একটু অংশ ওই যে সামনের ওইটুকু দেখাইছিলাম। কিন্তু এবার বুঝছি যে স্যান্ডেল পরে যাইতে হবে, কারণ গতকালকে বৃষ্টি হয়ে গেছে, ভালো বৃষ্টি হচ্ছে রংপুরে 2 দিন থেকে। আর এইরকম আমের গাছ 2 সাইডে। তো এই আমের যে গাছগুলো দেখতেছেন আপনারা, এই আমের গাছগুলো হচ্ছে আপনার লিজ নেয়া, প্রতি বছর লিজ নেয়। বিভিন্ন ধরনের
প্রতিষ্ঠান আছে বা মানুষজন এগুলো লিজ নিয়ে এখান থেকে আমগুলো নিয়ে যায়, আর স্থানীয় মানুষজন খায়, সামান্য কিছু খায় ওনারা। ওইটা কি, ওটাও বাড়ি? ও, এটাও কি সরকারি জায়গা নাকি? এটা কিনা না, ওই পাশটা কেনা, আর সরকারি শুধু এই যে পারগুলা। ও, ওনারা কিন্তু পাতা শান্তিতে যাচ্ছে, মানে রান্না বান্নার জন্য আর কি পাতা এখানে। কি করছে এটা, কি জমিদারি মাছ হয় না? ও, তো এটা কিন্তু হচ্ছে আপনার মাছ ধরে এখানে এখানে রাখে, তারপর এখান থেকে নিয়ে যায় যে মাছ রাখার জন্য এই কুয়োটা। ওই যে এনারা এইভাবে আমের পাতাগুলো পরে এগুলা দিয়ে ভাত রান্না করে এইভাবে। এগুলো কি পাতা? ও, তুমি আর কি ভিডিও করে দেখো সারা হ্যাঁ হ্যাঁ যাই হোক, কিছু মানুষ থাকে আসলে লজ্জাবতী, গাছের মতো ধরলেই বন্ধ হয়ে যায়, লজ্জা পায়। পুরুষ মানুষের মতো মধ্যেও আছে এরকম লজ্জাবতী গাছের মতো, লজ্জা পায়। যাই হোক, এটাই হলো লাল দিঘি। আর এই যে আমার আপু দুইটা যাচ্ছে পাতা শান্তিতে, ওনাদের পিছু নিছি আজকে, ওনারা শান্তিবে, আমরা দেখব কিভাবে ওনারা পাতা শান্তায়। এগুলো কি ওই যে আপনার পার কি প্রতি বছর এইভাবে ভাঙে ভাঙে যায়? আগে মনে হয় অনেক দূর ছিল না? তো এই যে দেখেন, আমরা কিন্তু দেখতেই পারতেছি ভাঙি ভাঙি যাচ্ছে, গাছগুলোও কিন্তু পুকুরের মধ্যে চলে যাচ্ছে, মানে এই যে পুকুরের যে স্রোতটা আছে এটা ধাক্কা মারলে মাটিগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে, তার জন্য বিশাল একটা পুকুর কিন্তু তৈরি হয়ে গেছে। আগে হয়তো বা ছোটো ছিল, আস্তে 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 বড় হয়ে গেছে পুকুরটা। পুকুরের পানি শুকায় না আপু? এরকমই থাকে? অবাক করা একটা বিষয়, দেখেন কত বিশাল পুকুর ভাই। তো স্থানীয় বয়স্ক মানুষজন বলেন যে এটা নাকি এক রাতেই তৈরি হয়েছে, আবার অনেকেই বলে যে এটা জমিদারি আমলের পুকুর, কিন্তু কেউ বেসিক্যালি বলতে পারে না যে আসলে পুকুরটা কিভাবে হয়েছে। তো এখানে কিন্তু হচ্ছে বসার জন্য খুব সুন্দর একটা মঞ্চের মতো আছে, এই যে ভাইয়েরা কিন্তু সাইকেলে করে আসছে, আয়সা এখানে বসে যায়, ভালো হয়ে যায়, মানে ভাইদের বাসাও আশেপাশে। দেখেন এখানে একটা উন্মুক্ত মঞ্চের মতো, কল্পনীল, বদরগঞ্জ, রংপুর, মানে এখানে একটা পর্যটন কেন্দ্রের মতো বানাইছে আর কি লাল দিঘির উপরে। আর অনেকেই আসে বন্ধের দিনগুলো করে, রিফ্রেশমেন্টে ভাইরা আসছে, আসে গল্প গুজব করে আড্ডা টাড্ডা দিয়ে চলে যায়। তো একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এ পর্যন্ত কোনো গাঞ্জাখোর বা কোনো ছিনতাইকারী জায়গাগুলোতে নাই, কারণ স্থানীয় মানুষজন থাকে, যার ফলে সাহস পায় না আর কি। কিন্তু মানুষজন যদি না থাকতো, জায়গাটা খুবই খারাপ অবস্থায় থাকতো, সংরক্ষিত অবস্থায় থাকতো না আর কি, মানুষজন আসতেও পারতো না। তো সরকারি যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই অত্র এলাকার যে মানুষগুলো আছে, এই ঘরগুলো আছে, বিভিন্ন এনজিও সরকারি মাধ্যম থেকে ওনাদের কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করবেন, এবং আশপাশের ছোট্ট একটা বিদ্যালয় টাইপের সরকারি বিদ্যালয় কিংবা একটা মেডিকেল সেন্টার, ক্লিনিক সেন্টার, এগুলো দিলে ওনাদের জন্য খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখেন, একটা অদ্ভুত আপনাদেরকে গাছ দেখায় এই জায়গার মধ্যে, একদম কি সুন্দর, এগুলো যে কি আল্লাহ জানে, মানে কাঁটাযুক্ত ফল আর কি। কে কে জানেন এগুলো কমেন্টস করেন। আর কি সুন্দর পাতাবাহার, এই জায়গাতে যে কে এতগুলো পাতাবাহার গাছছে, দেখেন কি সুন্দর পাতাবাহার। তো বন্ধুরা দেখুন এই জায়গাটা একবার দেখুন,
লাল মাটি যে আপনাদেরকে বলতেছি, দেখেন কি সুন্দর জায়গাটা, দেখেন এই যে মাটিগুলো একদম লাল, কিন্তু এই যে লাল মাটি, লাল, একদম লাল মাটি, এই কারণে জায়গাটার নাম হচ্ছে লালদিঘি। আর এই যে কি সুন্দর ফ্রেশ পানি, একদম সমুদ্রের পানির মতো নীল পানি একদম। আর চারদিক দিকে আমের গাছ, মাটির বাড়ি, একদম নস্টালজিক একটা সিচুয়েশন বা নস্টালজিক একটা এনভায়রনমেন্ট, গ্রামীণ প্রকৃতি। তো আমার কিন্তু দারুণ লাগে জায়গাটা। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, কি সুন্দর সাদা সাদা ফুল, আমিও জানি না বেসিক্যালি এটা কি। এই দেখেন কি সুন্দর ফুল, এই দেখেন। আপনাদেরকে আরেকটা অদ্ভুত ফুল দেখাই, এই দেখেন কি সুন্দর অদ্ভুত ফুল। এগুলো যে কি ফুলের গাছ আমিও জানি না, কাটা আছে গোলাপ ফুলের মতোই, বাট হচ্ছে পাতাটা গোলাপ ফুলের মতোই, কিন্তু ফুলগুলো অন্যরকম। যারা যারা জানেন কমেন্টস করেন, কমেন্টসে জানান কি সুন্দর ফুল। তো দেখেন এই যে প্রকৃতি, একদম নস্টালজিক একটা নেচার আর কি। তো বন্ধুরা একবার দেখেন কি অসম্ভব রকমের সুন্দর একটা গ্রামীণ প্রকৃতি ভাই, মাথা নষ্ট করা একটা গ্রাম, এরকম একটা ঘর, আর শুধু গাছপালা, ওই গাছটাতে পাতা নাই। এনারা কবুতরও পোষেন, কি সুন্দর দেখেন একটা ঘর, এখানে টিনের ঘর, আর এই যে ঘুঘু, সরি কবুতর, আর এই যে গাছ, পাশ দিয়ে কিন্তু ট্রেন যায়, কি সুন্দর দৃশ্য দেখেন। আপনাদেরকে একটু যদি ঘরটা দেখাই, দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ। ও চাষিরা থাকে এখানে, চাষের কবুতরও পোষেন না। এই যে কবুতরের ঘর কি সুন্দর লাগাইছে এখানে, সেই লাগতেছে দূর থেকে দেখলাম, আপনাদের দূর থেকে সেই সুন্দর দেখা যাচ্ছে ঘরটা, একদম অনেক সুন্দর। চাষি কিন্তু এগুলো, কোনো মতে কষ্ট করে তুলছি এখন। চাষি কি এগুলো কি আলু নাকি, কি করবেন ওগুলা? না হাঁসও খেলাম। হাঁস মানে চীনা হাঁস পোষেন নাকি? তো এখানে সব বাড়িতে দেখলাম চীনা হাঁস পোষে, খুব সুন্দর চীনা হাঁসগুলো পোষে। এখানে কিন্তু হাঁস পোষা কিন্তু চাষি অনেক ভালো, পুকুর আছে, কেউ কিছু বলে না তো, না? এখন পাতার সাইছি। তো চাষি যে এরকম একটা ঘরে থাকে, কি সুন্দর ঘরটা, দূর থেকে দেখে আসলাম, সেই লাগতেছে। তো চাষি এখানে কি জায়গা কি কিনে নিছেন না এমনি সরকার? নাই জায়গা দেখি তুই সরকারি জায়গা চাই। না, এমনিতে অন্য কোনো আপনাদের গ্রামের বাড়ি কই? বসন্তপুরের দিকে। চাচা কি করে? ওই যে মাছ টাছ মারে। জমির আবাদ টাবাদ করেন মনে হয় না? আদি বাড়ি নিজে নাই। বাচ্চা কাচ্চা সবাই বাইরে? না দুইটা ছেলে আছে, কাজ করে। পড়াশোনা করে না? পড়াশোনা অনেক করছে, টুকটাক করছে। সব ধরবে পাই। চাষিদের এই যে এখানে একটা টিউবওয়েলের পার, ওই পাশে হাঁস পোষেন, এই যে হাঁসের খাবার বানাচ্ছেন। চাষি রোজা আছেন না? গরু পোষেন নাকি? একটু দেখাই চাষি। বকরি ওই যে এখানে হাঁস পোষেন, হাঁসের ঘরটা, আর এই যে চাষিদের আলু টালু রাখছেন, ওই পাশে ছাগলের ঘর আছে, আর আপনারা ওই পাশে ঘরে থাকেন না? খুব সুন্দর। আর এই যে দেখেন ধান খেতে বসে ধান টান চাষ করে। চাষি মানে এখানেই থাকার পরিকল্পনা আছে নাকি অন্য জায়গায় জায়গা নেবেন? এখানে থাকবেন? নাই বা কোনো আয় উন্নতি নাই। বুঝছি। তোমাদের নতুন বাড়ি মনে আসছে না? কত বছর হলো তাও? 1 বছর হয়। 1 বছর না? 1 বছরে তো হাঁস তুলি মানে কাটামারি আগত আলছি, এর থেকে যাওয়া অসুবিধা হয়। তো দেখেন চাষিদের বাড়িটা সেই লাগতেছে দূর থেকে, আপনাদেরকে দেখাই দিলাম। চাষি রোজা আছেন? রোজা আছে, আমরা রোজা আছি। কবুতর আরো লাগাবেন কিছু? হ্যাঁ, গরু আছে না? গরু নাই, ছাগল আছে। ছাগল? ঠিক আছে চাচি। পানি টানি ওঠে না তো বর্ষাকালে?
পানিটা নিয়ে ওঠে না, পানিটা নিয়ে ওঠে না এদিকে। সুন্দর পরিবেশ, একদমই গ্রামীণ একটা প্রকৃতি, সেই 90 দশকের নস্টালজিক একটা প্রকৃতি, নেচার আর কি। আমার এই যে আপু দেখুন গরু নিয়ে যাচ্ছে এইভাবে। এই দেখেন বাপ বেটি যাচ্ছে গ্রামের মতো পথ ধরিয়া, হাঁটিয়া যাচ্ছে। সেই 90 দশকের গ্রামের প্রকৃতি এই জায়গাতে আছে। বেটিক সামনে নিচে, সাইকেলের সামনে। তো যাই হোক বন্ধুরা, শ্যামপুর গ্রাম, গ্রামীণ প্রকৃতি এবং তার পাশাপাশি আপনাদেরকে লাল দিঘিটাও দেখিয়ে দিলাম। 2টা এপিসোড হবে, একটা শ্যামপুর গ্রাম নিয়ে আর একটা হচ্ছে লাল দিঘি নিয়ে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গ্রামীণ প্রকৃতি দেখতে চাইলে, গ্রাম ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো গ্রামীণ প্রকৃতির মাঝে, আপনাদেরকে সঙ্গে নিয়ে মাটি ও মানুষের গল্প জানবো। আল্লাহ হাফেজ, টাটা।